রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে একটি বক্তব্য খুবই ভাইরাল হয়েছে। শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা, তার 1 মিনিট 40 সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন। এ সময় তাকে বলতে শোনা গেছে, খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনেন না তারা এখনো মাটির নিচে বসবাস করেন। আমার জন্য আল্লাহ আছেন, আল্লাহর মেহরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। এখন এটার ব্যাখ্যা কি? মানে প্রথমত হলো যে রাজনীতিতে আধিপত্যবাদ হলো প্রধান মূলধন। ভোটাররা আপনাকে মনে করবে আপনি বটবৃক্ষ, আপনার অনেক ক্ষমতা, এবং আপনার পাওয়ার না থাকলে কেউ ডেকে জিজ্ঞাসা করবে না, নো ওয়ান। এখন যেহেতু এটা রাজনীতির ময়দানে, এখানে পরপর দুটো কন্ট্রাডিকশন ঘটেছে। মানে ফ্যাক্ট হলো যে প্রথম 2024 থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত, মে পর্যন্ত মনে হয়েছে যে জামাতি দেশটা চালাচ্ছে। আর জামাতের নেতারা ঠিক ওইভাবে একটা আত্মবিশ্বাস নিয়ে তারা সারা বাংলাদেশে তাদের প্রচার কর্মকাণ্ড চালিয়েছে, এবং অনেকটা স্বপ্রণোদিত হয়েই প্রশাসনের যারা লোকজন, এরা জামাতের নেতাকর্মীদের সাথে একটা ভালো ব্যবহার করেছে, অনেকের কথা শুনেছে, সম্মান দিয়েছে। আমাদের যেমন পটুয়াখালী জেলাতে জামাতের সবচেয়ে কম অ্যাক্টিভিটিস, যদি সাতকানিয়া, চট্টগ্রাম, লোহাগাড়ার কথা চিন্তা করেন, কিংবা পাবনাতে ওনার যে এলাকার কথা চিন্তা করেন, সেই তুলনায় পটুয়াখালীতে কোনো সংগঠনই নেই। তো হঠাৎ করে পটুয়াখালী জেলা আমির, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতার সাথে কথা বলবেন, জেলা আমির, এটা আমরা গত 20-25 বছরে আমরা কল্পনাও করতে পারিনি। এইরকম তাদের একটা সোশ্যাল স্ট্যাটাস। কিন্তু নির্বাচনের পরে পরিস্থিতি এমন হয়ে গেল যে ডিসিএসপি সেই আমির সাহেবের কথায় চালচলন করছেন। আমাকে একজন এসে বলতেছে যে একটু আপনি আমির সাহেবকে বলে দেন, ডিসি সাহেব তো তার কথায় চলে। তো আপনার রিয়ালিটিটা কোন পর্যায়ে চলে গিয়েছিল? পটুয়াখালীর অবস্থা যদি এরকম হয়, তা পাবনার অবস্থা কী ছিল, মানে চট্টগ্রামের অবস্থা কী ছিল? কিন্তু এই বিএনপির দেখা গেল যে প্রার্থী ঘোষণা করার পরেই নির্বাচনের যে মাঠ, এটা এলোমেলো হয়ে যায়। আবার কিছু কিছু এলাকাতে দেখা গেল যে বিএনপির নেতাকর্মীরা যারা চাঁদাবাজি করছে, তো চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, তাদের সঙ্গে আবার পুলিশ বা যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা দুর্নীতিবাজ আছে, তাদের সঙ্গে একটা অটোমেটিক স্বয়ংক্রিয় বন্ধুত্ব হয়ে গেছে। তো বন্ধুত্ব হওয়ার পরে এই যে 10 মাস বা 7-8 মাস জামাতের সাথে যে সম্পর্কটা ছিল, ওটা রিভার্স হয়ে গেল। কেন, জামাত এখন যদি সে চাঁদা কালেকশন না করে, চাঁদা না দেয়, তাহলে ওই চাঁদাবাজ যে কর্মকর্তার লোকজন আছে, ওখানে যেটা গ্রুপ আছে, হুন্ডাগুন্ডার যে গ্রুপ আছে, সেখানে আসলে তারা দাঁড়াতে পারবে না। এটাই রাজনীতির একটা স্বাভাবিক যেগুলো বৈশিষ্ট্য। আর বিএনপির এই প্রার্থীতা ঘোষণা করার পরে সারা বাংলাদেশের নির্বাচনে যে ট্রেন, সেই ট্রেনে বিএনপির যে গেট, মিছিল, মিটিং, স্লোগান, দিন রাত সব মিলিয়ে জামাতের যে সকল জনপ্রিয় প্রার্থী রয়েছেন, বিশেষ করে শক্তিশালী প্রার্থী রয়েছেন, তারা সবাই কিন্তু বিপদের মধ্যে আছেন। আমি যতটুকু জানি যে সাতকানিয়া এবং লোহাগড়া, এই দুটো এলাকা জামাত অধ্যুষিত এলাকা। এখানে ওই ভদ্রলোক সংসদ সদস্য ছিলেন, আমার সহকর্মী ছিলেন, হি ওয়াজ নাইস ম্যান। জেলা যে রাজনীতি, জেলা রাজনীতি তো তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনেক জেল জুলুম খেটেছেন। আর এই প্রজন্মে তার সামনে যারা তিরিং বিড়িং করে লাফাচ্ছে, হয়তো অনেকে নাতির বয়সী, কতক্ষণ মেজাজ ঠিক রাখা যায়? দ্য রিয়েলিটি কতক্ষণ মেজাজ ঠিক রাখা যায়? এখন দেখা গেল যে এসে কেউ একজন এসে বলে, এই বুড়া তুমি কি বুঝছো? এখন সে হয়তো তাকে উদ্দেশ্য করে বলে না, পিছনে পিছনে বলছে, ওনার কানে চলে আসছে। আর মানুষ যখন বয়স হয়ে যায়, তখন তার মেজাজ বেশি গরম হয়ে যায়, ব্যালেন্সও থাকে না। তো সে হয়তো জিজ্ঞেস করেছে যে, এই তুমি আমাকে চেনো, বা এরকম। তো 10-12টা কথা। বা কর্মীরা খুবই রকম দুঃসর টাইপের। যেমন উনি আছেন, ওনার একজন কর্মী আমাকে বাপমা তুলে একটা গালি দিয়েছেন। তা আমার একটা কর্মী শুনে তার কর্মী হয়তো আমাকে 3টা গালি দিয়েছে, সে করবে কি, তার সাথে আরও 20টা গালি যোগ করে বলবে যে, বলুন ভাই আপনার দল কি করব, এই জামাতের অমুকের ছেলে অমুক অমুক, তার এক দফা গালাগালি করে তার এক কর্মী পিছিয়ে পিছিয়ে ঘুরে জুতা টানে, সে এরকম আপনার বাপ দাদারে যা গালাগালি করলো, আমার শুনতেই স্যার মনে হয় যে আমি মরে যাই। এবং ওই সমস্ত কথাবার্তা শুনলে যে কোনো লোকের মাথা খারাপ হয়ে যায়। এখন ওই যে শাহজাহান চৌধুরী সাহেব যিনি আছেন, তার লেভেলের পলিটিশিয়ান না হলে আর তার বয়সের লোক না হলে, ওই যে তিনি কোন পর্যায়ে গিয়ে এই কথাগুলো তিনি বলেছেন, এটা
বোঝা যাবে না। এই কারণে এই সমস্ত এটা লোক কি তো এটা কি এটা এটা একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে ইতিহাসের সবচাইতে সুসময় পার করছে জামায়াত, সেটিরও কি একটা প্রভাব না আছে না কিনা? না 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 সুসময় না। সুসময় হলে কি, শুনেন, আপনি যখন একটা শূন্যতার মধ্যে পড়বেন, এখন রাজনীতির একটা বিরাট শূন্যতা, এই শূন্যতার মধ্যে জামাত কখনো পড়েনি। আমাদের নিজেদের দলের মধ্যে শূন্যতা আছে, তার প্রতিপক্ষ আপনি বোঝা, এই যে ধরেন আমি এটা আপনার দর্শকদের বোঝানোর জন্য এই জিনিসটা যে আমি দাঁড় করালাম, এটার নিচে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, উপরে থেকে টানার জন্য একটা মহাকর্ষণ শক্তি আছে, আর চারিদিক থেকে বাতাস আছে, ফলে এটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তো এটা মানুষের ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সব কিছুর জন্য প্রযোজ্য। একটা মানুষ যে রাজনীতি করবে সুন্দরভাবে, তার জন্য তার অর্থনীতি দরকার, তার জন্য তার সুন্দর প্রতিপক্ষ দরকার, তার জন্য পরিবেশ দরকার, তার জন্য রাষ্ট্রীয় কাঠামো দরকার। সব অবকাঠামোগুলো ভেঙে পড়েছে, যেগুলো মানে দেখা গেল যে সমস্ত ছেলেরা কখনো একটা এমপি সাহেবের সামনে তো দূরের কথা, চেয়ারম্যানের সামনে দাঁড়াতে পারেনি, এখন তারা এমপি হতে চাচ্ছে, তারা এমপি বানাতে পারছে। যে সমস্ত ছেলেরা একটা সময় ওসি সাহেব তো দূরের কথা, থানার হাবিলদার দেখলে তারা সারা দিন মানে চিত হয়ে পড়ে যেত, তার বাপও চিত হয়ে পড়ে যেত, এখন তারা ডিসি ট্রান্সফার করছে। বোঝার চেষ্টা করুন যে এত বড় বিবর্তন। একটা বানর যদি 1 মিনিট আপনার চোখের সামনে মানে মুহূর্তের ভিতরে বিরাট জুলিয়াস সিজার হয়ে যায়, আপনি চোখের সামনে দেখলেন যে এই একটা বানর আমি দেখলাম গাছে থেকে নামলো, চোখের সামনে সিজার হয়ে রোমান সম্রাট সে হয়ে বসলে, এবং আজকে এখনই যে ক্লিওপেট্রাকে বিয়ে করে আমার চোখের সামনে সে রুমের মধ্যে বাসর ঘরে চলে গেল, এটা দেখলে আপনার যে অবস্থা হবে, তার চেয়ে তো আশ্চর্য এরকম বিবর্তন আমাদের গত 14 মাসে এই সমাজে হয়েছে। জি, আপনি বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশে 18 লক্ষ কোটি টাকা মানুষের টোটাল আমানত, সেখান থেকে 3.5 ভাগ মানে 6.5 লক্ষ কোটি টাকা এই আমানত খেলাপি ঋণ হয়ে গেছে, যেগুলো আর আপনি পাবেন না। এর মধ্যে আপনার যদি ব্যাংকে 100 টাকা জমা দিয়ে থাকেন, 30 টাকা ওরা খেয়ে ফেলেছে। এই 30 টাকা আপনাকে কিভাবে ব্যাংক দেবে, রাষ্ট্র কিভাবে দেবে? আপনি একবার চিন্তা করতে পারছেন যেখানে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, এবং এটা গত 1 বছরে 3.5 লক্ষ কোটি টাকা শুধু খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে আওয়ামী লীগ জমানাতে অনেকগুলো গুপ্ত ঋণ ছিল যেগুলো তারা প্রকাশ করেনি, একটা কাগজে কলমে রেখেছে। ঘটনা যদি তাই হয়, আগামী 1 বছরে যদি 6 মাসে যদি আরও 2-3 কোটি 2 লক্ষ কোটি টাকা এইভাবে খেলাপি ঋণ বেড়ে গিয়ে যদি এটি 8.5 লক্ষ কোটি টাকা হয়ে যায়, আপনি নিশ্চিত থাকেন যে একটা দুর্ভিক্ষ, একটা মহামারী, একটা যাকে বলে যেটাকে মাতসান্যায় বলা হয়, এটা আমাদের সমাজের জন্য অনিবার্য। তো সেখানে শাহজাহান সাহেবের কথা বলি, উনি টুপি খুলে নিজের হাতে নিজে কামড় দিয়ে নিজের মাংস ছিঁড়ে ফেলে নাই, এটি তো ভাগ্য ভালো এখন পর্যন্ত। নাজিব ভাই, আপনার কাছে আসতে চাই।